একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি হলো বিনিয়োগ ও কর্মসংস্থান। বিনিয়োগের মাধ্যমে শিল্প, ব্যবসা ও অবকাঠামো খাতে নতুন সুযোগ সৃষ্টি হয়, যা কর্মসংস্থান বাড়ে এবং জনগণের আয় বৃদ্ধি করে। স্থিতিশীল বিনিয়োগ পরিবেশকে, কর্মবাজারকে শক্তিশালী করে। দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, সম্পাদক, অর্থসূচক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি শুরুতে যেমনটা বলছিলাম যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি হলো বিনিয়োগ ও কর্মসংস্থান। বর্তমানে বাংলাদেশের বিনিয়োগের সামগ্রিক অবস্থা কেমন দেখছেন, এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। বর্তমানে বিনিয়োগের চিত্রটা মোটেও কিন্তু সন্তোষজনক নয়। আপনি জানেন যে গত 5 আগস্টে যে একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে সামনে একটি নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড, ক্রান্তিকালীন সময়, এই সময়টি নিয়ে সবসময় সব দেশে এরকম হয় যে কোন সরকার আসবে, তার পলিসি কি হবে, স্টেবল গভর্নমেন্ট হবে কিনা, এইসব না দেখে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় না। কারণ টাকা যখন ইনভলভ করা হবে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যদি বিনিয়োগ করা হয়, আপনি জমি কিনবে, মেশিনারিজ ইম্পোর্ট করবে, ইরেকশন করবে, নানা ধরনের দীর্ঘমেয়াদী প্রসেস। এখানে যদি কোনো কারণে মনে হয় যে ফেভারেবল হলো না, সাথে সাথে সে কিন্তু এই বিনিয়োগ আর প্রত্যাহার করার সুযোগ নাই। সেই কারণে বিনিয়োগটা করার আগেই যারা বিনিয়োগকারী তারা কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করে না। আমরা এইরকম একটি পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের যে বেসরকারি খাতের যে ঋণের প্রবাহ, প্রবৃদ্ধি, এটি দিয়ে কিন্তু আসলে ইন্ডিকেট করে আসলে ঋণের চাহিদা কিরকম, বিনিয়োগ কিরকম হচ্ছে। যখন বিনিয়োগ বেশি বাড়ে তখন উদ্যোক্তা কিন্তু নিজস্ব টাকা, যাকে আমরা ইকুইটি বলি, ইকুইটির পাশাপাশি কিন্তু ব্যাংক থেকেও প্রচুর পরিমাণে ঋণ নেয়। আর যখনই ঋণ প্রবাহ কমে যায় তখনই বুঝতে হবে যে আসলে বিনিয়োগটা কমে যাচ্ছে, ঋণের চাহিদা কমে যাচ্ছে। আমরা কিন্তু 22 বছরের মধ্যে সর্বনিম্ন ঋণের প্রবৃদ্ধি দেখেছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসলে বিনিয়োগের অবস্থা খুবই খারাপ। বিদেশি বিনিয়োগের জন্য সরকার বেশ কিছু রোড শো করেছে, কিংবা বিদেশি বিভিন্ন দেশের সাথে আলোচনা হয়েছে। অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ পরিদর্শন করেছেন, কিন্তু এইসব ক্ষেত্রেও কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। এই একই কথা বললাম যে এই যে একটি ট্রানজিশনাল পিরিয়ড, যারা দেশি বিনিয়োগকারী যেমন পর্যবেক্ষণ করছেন, বিদেশি বিনিয়োগকারীও চিন্তা করছেন যে আসলে এই সরকার তো আসলে একটা নির্দিষ্ট সময়ের পরে আর থাকবে না। সুতরাং পরবর্তী যে সরকার আসবে সেটি ট্যাক্সই হবে কিনা, কিংবা ওই সরকারের স্থায়িত্ব থাকবে কিনা, তাদের পলিসি কি হবে, না দেখে বিনিয়োগ করতে চায় না। সব কিছু মিলিয়ে আপনি দেখেন, এটি হলো আমরা যেটা ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি, প্রত্যক্ষ বিনিয়োগ বলি। আর এর বাইরে যে আপনি পুঁজিবাজারে বিনিয়োগ বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের অবস্থাও কিন্তু খারাপ। নিশ্চয়ই আমরা পুঁজিবাজার নিয়ে একটু পরে আলোচনা করব। পুঁজিবাজারেও কিন্তু যথেষ্ট মন্দা চলছে, এবং এই মন্দার কারণে কিন্তু নতুন বিনিয়োগ বাজারে আসছে না। যে বিনিয়োগকারীরা আছেন তারাই বিনিয়োগ কেনাবেচা করছেন, এদের মধ্যে কেউ কেউ উল্টো ঝরে পড়ছেন। অনেকে দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়তে পড়তে এক পর্যায়ে বাজার ছেড়ে বের হয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের বিনিয়োগের চিত্র। দেশে কোন কোন খাতে বিনিয়োগ এখন এই মুহূর্তে হচ্ছে, বেশি হয়েছে বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে একটা অবকাঠামো খাতে কিছু বিনিয়োগ আছে, এবং সামনের দিনে হয়তো আরও কিছু অবকাঠামো খাতে বিনিয়োগ হবে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সহ কিছু টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দিয়ে দেওয়ার সরকার একটা পরিকল্পনা করছে। যদি সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় তাহলে এই পোর্ট সেক্টরে বেশ কিছু বিনিয়োগ হবে। এর বাইরে আরও কিছু জায়গায় বিনিয়োগ আছে, কিন্তু শিল্প খাতের বিনিয়োগটা খুবই কম। এবং শিল্প খাতের বিনিয়োগটা কম, যেটা আমি বলছিলাম যে পরিস্থিতি পর্যবেক্ষণ না করে হয়তো অনেক বিনিয়োগ করবে না। এবং আমরা এটা আশা করি যদি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, পার্টিসিপেটরি ইলেকশন হয়, যেখানে সকল দলের অংশগ্রহণ থাকবে, তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে আমরা একটা ইনভেস্টমেন্টের বুম দেখবো। মানে যেটা আসলে গত 1-1.5 বছরে ভেঙে ভেঙে হতো, সেই বিনিয়োগটা তো আটকে আছে। আমরা দেখবো যে পরবর্তী 1 বছরের মধ্যে 2-2.5 বছরে যত বিনিয়োগ হওয়ার কথা ছিল, সেই বিনিয়োগ হয়তো দেখা একবারই চলে আসবে সামনে। আমরা সে আশায় আছি। আপনি পুঁজিবাজারের কথা বলছিলেন, মূল্যস্ফীতি হ্রাস, সরকারি সিকিউরিটি যে সুদ হার হ্রাসের আভাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয় ইতিবাচক বাজার প্রভাব ফেলছে। এই বর্তমানে এই বিষয় কি করা উচিত বলে আপনি মনে করছেন? কিছু ইন্ডিকেটর ছিল, কিছু বিষয় ছিল যে পুঁজিবাজারে একটু ভালো প্রভাব পড়ার মতো। এমনিতে কিন্তু আসলে আপনি বন্ডের সুদের হার গত কয়েক মাসে অনেক ছিল, ব্যাংকে আমানতের সুদের হারও অনেক ছিল। যখনই ব্যাংকের এফডিআর এর সুদের হার বেড়ে যায়, কিংবা সরকারি সিকিউরিটির সুদের হার বেড়ে যায়, তখন কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ কমে যায়। কারণ কি, একজন বিনিয়োগকারী তো রিটার্নের আশায় বিনিয়োগ করেন, আমি দিন শেষে, বছর শেষে কি পাবো। যখন তিনি মনে করেন যে আমি পুঁজিবাজারে তো বিনিয়োগে ঝুঁকি আছে, লোকসানও হতে পারে, আমি এখানে ঝুঁকি নেব, যদি আমি অন্য জায়গায় বিনিয়োগের রিটার্নের সম্ভাবনা কম থাকে, এখানে রিটার্ন আমি বেশি পাবো, তাহলে আমি ঝুঁকিটুকু নেব। যখনই দেখে যে অন্য জায়গায় বিনিয়োগ করলে রিটার্ন আমার মোটামুটি সন্তোষজনক একটা বিনিয়োগ রিটার্ন আসবে, তখন কিন্তু পুঁজিবাজারের ঝুঁকিটা নিতে চায় না। এটা একটি বিষয়। আর অন্যদিকে
একাধিক ঘটনার কারণে পুঁজিবাজারে একটা চরম অনাস্থা চলছে, একটা আতঙ্ক চলছে। আপনি দেখবেন যে লেনদেন ব্যাপকভাবে কমে গেছে, বিনিয়োগকারীদের মধ্যে একটা হাহাকার চলছে। এরকম অবস্থা 2010 সালের পরে আর কখনো হয়নি। এবং গত 10-20 বছরের মধ্যে এই প্রথমবারের মতো আমরা দেখলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু অপারেটিং লস করেছে। 49 কোটি টাকা লোকসান দিয়েছে একটি খুদ স্টক এক্সচেঞ্জ। যখন স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও কিন্তু লোকসান দিয়েছে। যখন খুদ স্টক এক্সচেঞ্জ লোকসান দেয় তখন বুঝতেই হবে যে এই বাজারের আসলে কতটা নাজুক অবস্থার মধ্যে আছে। বিনিয়োগকারীদের কথা তো বলাই বাহুল্য, তাদের অবস্থা আরো নাজুক। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কি করা প্রয়োজন? বেশ কিছু জায়গায় কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বলছি যে ইলেকশনটা যেন গ্রহণযোগ্য হয় এবং নির্ধারিত সময়ে হয়, সেই জায়গাটা আশ্বাসটা এখনই সব মহল থেকে এনশিওর করতে হবে যেন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কটুকু না থাকে নির্বাচনকে ঘিরে। এখনই কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক আছে, আসলে ইলেকশনটা ওই সময় ফেব্রুয়ারিতে হবে কি হবে না, হলে সেখানে সকল দল অংশগ্রহণ করবে কিনা, কিংবা তার আগে রক্তপাতের মতো ঘটনা ঘটবে কিনা, এগুলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুঁজিবাজারে বেশ কিছু সংস্কার চলছে, যে সংস্কারগুলো হয়তো দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফলও দিতে পারে, কিন্তু এই সংস্কারকে কেন্দ্র করেও কিন্তু কিছু আতঙ্ক চলছে। আপনি ধরেন মার্জিন, আমরা আবার আলোচনা আসবো তবে একটি ব্রিফের পরে। জনাব জিয়াউর রহমান জিয়া, আপনি যেমনটা বলছিলেন পুঁজিবাজার নিয়ে, জানতে চাই আপনার কাছে। আমি বলছিলাম যে কিছু সংস্কার চলছে এবং সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং সংস্কার সব সময় কিন্তু আসলে সাময়িক, যখন বাস্তবায়ন শুরু হয় সেই সময়টা কিন্তু কিছু পেইনফুল এবং হয়ে আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ডক্টর ওয়াসল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই। আমরা প্রথমে যেমনটা আলোচনা করছিলাম যে বর্তমানে বাংলাদেশের বিনিয়োগের সামগ্রিক অবস্থা কেমন দেখছেন? এই মুহূর্তে তো আসলে বিনিয়োগের জায়গাটা কমপ্লিটলি স্থবির হয়ে আছে, এবং আমরা যেমনটা বলছিলেন সহ-আলোচক যে আমাদের বিনিয়োগের প্রবৃদ্ধি আসলে শরণার্থী কালের মধ্যে সবচেয়ে কম, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি বিভিন্ন তথ্যপত্রগুলোকে দেখি, সেখান থেকেও আমরা দেখতে পাই যে আমাদের যে র ম্যাটেরিয়ালস এর জন্য যে এলসি ওপেনিং সেখানে, এবং সেটা মোটামুটি আপনার একটা গ্রোথ, কিন্তু খুব সামান্য পরিমাণে গ্রোথ। আর ক্যাপিটাল মেশিনারির আপনার এলসির যদি আমরা ডাটা দেখি, সেখানে আমরা ঋণাত্মক প্রবৃদ্ধি দেখি। তো এর মানেটা হচ্ছে যে আসলে আমাদের প্রাইভেট সেক্টর এখন কোন রকমের এক্সপানশনের দিকে যাচ্ছে না, যেটা প্রাইভেট সেক্টরে আপনার বিনিয়োগের স্থবিরতাকে তো সংখ্যা দিয়ে প্রমাণ করে। এবং সামনেও, কারণ এলসি তো আসলে সামনের অবস্থাটাকে রিফ্লেক্ট করে, তার মানে আমরা সামনেও দেখতে পাচ্ছি যে এক ধরনের স্থবির অবস্থা থাকবে। এর পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আসলে আস্থার অভাব। এবং এই বিজনেস এনভায়রনমেন্ট আমরা যা, বা বিজনেস ক্লাইমেটের যে কথাটা বলি, এটা আমাদের দেশে ভাবে অনেকদিন ধরে কাঠামোগত যে সমস্যা ছিল তা তো ছিলই। এর পরবর্তীতে আমাদের ব্যাংকিং সেক্টরের ভিতরে যে একটা ভয়াবহ আঘাত, হ্যাঁ, একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক একীভূতকরণ এবং এটা নিয়ে বিভিন্ন রকমের সমস্যার জায়গা সেটাও। এবং আর আরেকটা জায়গাটা হচ্ছে যে ওই আস্থা যতদিন পর্যন্ত না আসবে, এবং আস্থাটা আসবে কোত্থেকে, একটা সুষ্ঠু রাজনৈতিক আপনার ট্রানজিশনের মাধ্যমে কিন্তু সেই আস্থার জায়গাটা পুনরুদ্ধার হবে। তবে আমাদের অর্থনৈতিক গতি ফিরে পেতে বেশ কিছুটা সময় লাগবে। আমাদের কিন্তু সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে আমরা বেশ পিছিয়ে আছি। আমরা যদি কারণ বিনিয়োগ নেই মানে আসলে আপনার নতুন কর্মসংস্থানেরও জায়গা নেই, বরং অনেক জায়গাতে কিন্তু আপনার কর্মচ্যুতির ঘটনা ঘটেছে। আবার একই সাথে আবার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির যে উচ্চ হার, সেটাও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের বেশ তাদেরকে নাভিচাপের ভিতরে ফেলে দিয়েছে। তো সামগ্রিকভাবে পলিটিক্যাল ট্রানজিশনটা এবং এই সামনের এই সময়টুকু এটা অত্যন্ত জরুরি সুষ্ঠুভাবে হওয়া। কারণ তবে যেই সরকারি ক্ষমতায় আসবেন তাদেরকে একটা বেশ চ্যালেঞ্জিং সময় ফেস করতে হবে। সামগ্রিক বিনিয়োগ থেকে শুরু করে কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিকে ধরে রাখা সহ আমাদের যে আপনার বৈশ্বিক বাণিজ্য এবং আপনার এক্সচেঞ্জ রেট রেজিম সহ আমাদের মনিটারি ব্যবস্থা, আসলে সব জায়গা থেকে একটা বড় ধরনের সংকট আমি দেখতে পাচ্ছি। ডক্টর ওয়াসল বিন সাদাত, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। জনাব জিয়াউর রহমান জিয়া, আমি আপনার কাছে এবার জানতে চাই
নিয়ম শিথিলের পাশাপাশি দক্ষতার বাড়ানোর পরামর্শ রয়েছে। ভালো প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত করতে না পারলে এবং আস্থার সংকট বাড়তে থাকলে চলমান সংস্কারের সুফল মিলবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? না, নিঃসন্দেহে পুঁজিবাজারের সবচেয়ে বড় সংকটই হচ্ছে যে আস্থার সংকট, এবং আস্থার সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত থাকে। একদিকে যেমন বিনিয়োগকারীর আস্থার বিষয় আছে, পাশাপাশি আপনি ভালো কোম্পানির কথা বললেন, ভালো উদ্যোক্তার জন্যও কিন্তু আস্থার বিষয় আছে যে আমার প্রোডাক্টটা আমি বাজারে নিয়ে যাব, সে বাজারে আমার কোম্পানি ভালো প্রাইসিং হবে কিনা। আমি যখন শেয়ারটা বাজারে ছাড়বো, বেশিরভাগ কোম্পানি যেগুলো খুব বেশি লাভজনক, ভালো ফান্ডামেন্টালি, তারা কিন্তু উদ্যোক্তারা আশা করেন যে আমি বুক বিল্ডিংয়ে যাব কিংবা আমি একটা প্রিমিয়াম নিয়ে যাব। যখন বাজারের অবস্থা ভালো থাকে, সুশাসন থাকে, ভালোকে ভালো, খারাপকে খারাপভাবে ট্রিট করার মতো পরিবেশ থাকে, তখন হয় কি ভালো শেয়ারের একটা প্রাইসিং ভালো হয় এবং উদ্যোক্তারা একটা ভালো দামে শেয়ার বিক্রি করতে পারেন। তখন কিন্তু তারা উৎসাহিত হন। যখন দেখবেন যে সে তার প্রাপ্য দাম পাচ্ছে না শেয়ারের বিক্রি করার সময়, তিনি কিন্তু নিরুৎসাহিত হবেন যে এত কষ্টে শ্রম ঘাম দিয়ে আমি একটা কোম্পানি গড়েছি, এত বছর ধরে লালন পালন করে আজকের জায়গায় নিয়ে এসেছি, আমার শেয়ারটা আমি কম দামে কেন বিক্রি করবো, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি তালিকাভুক্ত হওয়ার পর কমপ্লায়েন্স ইস্যু থেকে অনেক কিছু জায়গায় এত বেশি বাড়াবাড়ি থাকে, অনেক উদ্যোক্তা ভয় পান যে আমার তো এত বেশি পুঁজি দরকার নাই, কিংবা আমি তো ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আমি কেন এত বেশি জবাবদিহিতার মুখোমুখি হব। এখানে আপনি ধরেন এসএসসি, এখানে স্টক, নানা ধরনের কিন্তু মনিটরিং থাকে। তার চেয়ে বড় পেইনফুল হয়ে যায় কিছু বিনিয়োগকারী নামধারী সন্ত্রাসী যারা এজিএম এ উদ্যোক্তাদেরকে জিম্মি করে ফেলে, যাদেরকে আসলে সহজ ভাষায় পরিচিত এজিএম পার্টি নামে। তাদের সাথে নেগোসিয়েশন না করলে এজিএম এ এজেন্ডা পাস হয় না। অথচ তাদের হাতে কিন্তু খুব বড় পরিমাণ শেয়ার থাকে, এরকম না 100-150 শেয়ার কিনে তারা শেয়ার হোল্ডার হয়, তারপরে এজিএম এ নাজেহাল করা হয় যে এটা পাস করবো না, ওইটা পাস করবো না, এরকম নেগোসিয়েশন করতে হবে। সুতরাং যদি এরকম একটি পরিবেশ না দেয়া যায়, উদ্যোক্তারা সম্মান বোধ না করেন, মর্যাদা বোধ না করেন তালিকাভুক্ত হয়ে, বরং অসম্মানিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কিন্তু এই পুঁজিবাজারে বিনিয়োগকারী বড় উদ্যোক্তারা আসবে না। একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তালিকাভুক্ত কোম্পানি এবং তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে যে করের ব্যবধান, এই ব্যবধানটা একটা সময়ে অনেক বেশি ছিল, 10% ছিল, পরে 5% নামিয়ে আনা হয়েছিল, এটি আবার করা হয়েছে। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা আমরা মনে করি বাজারের জন্য পর্যাপ্ত নয়। কেন পর্যাপ্ত নয়? সেটি হচ্ছে যে একটি কোম্পানি যখন বাজারে আসে তাকে কিন্তু অনেক বেশি কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়, কিছু বাড়তি কর্মকর্তা নিয়োগ করতে হয়, তারপরে এজিএম করতে হয়, এজিএম রিলেটেড খরচ থাকে, সকল কিছু মিলে তার যে ট্যাক্স রিবেটটা পায় তালিকাভুক্ত হওয়ার কারণে তার চেয়ে বেশি খরচ হয়ে যায় আসলে কমপ্লায়েন্স গুলো পরিপালন করতে গিয়ে। সুতরাং এই জায়গায় যদি পরিপালনের জায়গাটা যদি শিথিল করা না হয়, কিংবা যারা পুঁজিবাজারের বাইরে আছে তাদেরকে যদি আরো বেশি মাত্রায় মনিটরিং এর আওতায় এনে লেভেল প্লেইং ফিল্ড করা না হয়, তাহলে কিন্তু কোম্পানিগুলো আসতে উৎসাহী হবে না। আমরা দেখি যে যেসব কোম্পানি লিস্টেড না, তারা নানাভাবে কারসাজি করে, ট্যাম্পারিং করে আয় আড়াল করার ফলে সরকারকে নানা ধরনের ট্যাক্স কম দিয়ে ওরা পার পেয়ে যায়। কিন্তু যে কোম্পানিগুলো তালিকাভুক্ত তাদের পক্ষে কিন্তু এই ধরনের কারসাজি করা খুব সহজ হয় না। তাহলে হচ্ছে কি, একই বাজারে পণ্য বিক্রি করছে, একটি কোম্পানি তালিকাভুক্ত না বলে সে ট্যাক্স ফাঁকি দিতে পারছে, আরেকটি কোম্পানি তালিকাভুক্ত বলে সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে না। এই যে একটা অসম অবস্থা তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু ভালো কোম্পানিটা বা তালিকাভুক্ত কোম্পানিটা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। সুতরাং তারা চায় না প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে বাজার থেকে ছিটকে পড়ুক। আমরা মনে করি যেসব কোম্পানি তালিকাভুক্ত না তাদের ক্ষেত্রে মনিটরিংটা আরো অনেক বেশি জোরদার করতে হবে। তারা যেন কোনো ধরনের অন্যায়, তারা যেন দুর্নীতি, তারা যেন অনিয়মের আশ্রয় নিতে না পারেন। তাহলে যখন দেখবে সবাই লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে, তখন কোম্পানিগুলো চিন্তা করবে যে তালিকাভুক্ত হয়ে আমি কিছু ফিনান্সিয়াল বেনিফিট নেই, আর না হয় এই বেনিফিটটা কিন্তু তাদের কোনো কাজে আসছে না। ধন্যবাদ আপনাকে। এবং ডক্টর ওয়াসাল বিন সাদাত, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। পর্যায়ে নিচ্ছি কি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব জিয়াউর রহমান জিয়া, আমি এবার আপনার কাছে জানতে চাই, এই যে 5টি ব্যাংক একীভূতকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, এর প্রভাব পুঁজিবাজারে কিভাবে পড়ছে? এটির এক বড় ধাক্কা কিন্তু পুঁজিবাজারে লেগেছে। গত কয়েকদিন ধরে যে আমরা বাজারে নিম্নমুখী দেখছি, তার পেছনে যে কয়েকটি কারণ আছে, তার একটি বড় কারণ হলো 5টি ব্যাংককে একীভূতকরণ। আপনি জানেন যে 5টি ব্যাংকে একীভূত করার কারণে এই ব্যাংকগুলোর যে শেয়ারের মূল্য ছিল, সরকার কিন্তু সেগুলোকে শূন্য ঘোষণা করেছে। তার মানে হচ্ছে যে শেয়ার হোল্ডাররা এই ব্যাংকগুলোর শেয়ার ধারণ করতেন, তারা কিন্তু টাকা দিয়ে শেয়ার কিনেছেন। বাজারে কোনো শেয়ারের দাম 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 60 টাকা, যে দামই থাকুক না কেন, এখন এই মুহূর্তে তারা কিন্তু আর 1টি টাকাও ফেরত পাবেন না, যেহেতু শূন্য হয়ে গেছে, কোনো ভ্যালু নাই। এখন কথা উঠতে পারে যে সরকার তো চাইলে সংস্কার করতেই পারে, অবশ্যই পারে, কিন্তু সংস্কার যখন আপনি করবেন, আমানতকারীর স্বার্থ যখন দেখবেন, দেশের অর্থনীতির স্বার্থ যখন দেখবেন, আরেকটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে বিনিয়োগকারী, শেয়ার হোল্ডার, তাদের স্বার্থ তো দেখতে হবে।
পৃথিবী জুড়ে এই ধরনের প্র্যাকটিস আছে। যখন কোনো কোম্পানি মনে করে যে আমি ব্যবসা গুটিয়ে ফেলবো, আমি ব্যবসায় টিকতে পারছি না, উইন্ড আপ করবো, তখন কিন্তু এই ধরনের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বা মার্জারও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে কি হয়, আপনার শেয়ার হোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা বা ইজিএম যাকে আমরা বলি, ইজিএম করে তাদের কাছে এক্সপ্লেন করতে হয় যে আমরা এই কারণে ব্যবসা বন্ধ করে দিব, কিংবা এই কারণে আমরা এই 3-4 কোম্পানি মিলে এক কোম্পানি হব, এবং আপনাদের মতামত, আপনাদের সম্মতি থাকলে, এবং সেখানে যদি শেয়ার হোল্ডাররা সেটা অনুমোদন দেয়, পাশ করেন সংখ্যাধিক ভোটে, তখন কিন্তু সেটি করা সম্ভব। কিন্তু বাংলাদেশের যেটি হয়েছে, এখানে কিন্তু শেয়ার হোল্ডারদের কোনো মতামত নেওয়া হয়নি, কোনো ইজিএম ডাকা হয়নি, এখানে সরকার চাপিয়ে দিয়েছে। আপনি একটি কোম্পানি তালিকাভুক্ত হবে এবং সেই কোম্পানির অসংখ্য শেয়ার হোল্ডার থাকবে, সেই শেয়ার হোল্ডারের মতামত না নিয়ে তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে, এবং যে সিদ্ধান্ত তার জন্য ক্ষতিকর, তার লোকসানের কারণ। এটি কিন্তু বিশ্বে বিরল, এই ধরনের ঘটনা ঘটতে পারে না। যখন এই ধরনের ঘটনা ঘটবে, তখন আজকে 5টি ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, মানুষ কিন্তু ভাববে আমি আর কয়েকটা সরকারি তালিকাভুক্ত কোম্পানিও তো আছে, আপনি যেমন ম্যাগনা অয়েল কিংবা তিতাস গ্যাস কিংবা পাওয়ার গ্রিড, এর অসংখ্য কোম্পানি আছে। বিনিয়োগকারীর মনে ভয় যে কোনো সময় সরকার কিন্তু যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আমার অর্থ কিন্তু বিপদগ্রস্ত হতে পারে, হুমকির মুখে পড়তে পারে আমার বিনিয়োগ। তার মানে এই বাজারে আমার বিনিয়োগ, আমার পুঁজি কিন্তু নিরাপদ না। অন্যরা যেমন কারসাজি করে আমার টাকা হাতিয়ে নিচ্ছে, সরকার খুদ ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমার টাকা এইভাবে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং এই বাজার আমার জন্য না। এই ফিলিংস যখন বিনিয়োগকারীর মধ্যে চলে আসে, তখন কিন্তু এই বিনিয়োগকারীরা বাজারকে আর ওন করে না, বাজার ছেড়ে চলে যেতে ব্যস্ত হয়ে ওঠেন, এবং এটি কিন্তু দীর্ঘমেয়াদে বাজারের জন্য খুবই ক্ষতিকর ফলাফল বয়ে নিয়ে আসবে। আমরা মনে করি যে এই ব্যাংকগুলো যে আজকে খারাপ অবস্থায় এসছে, যে কারণে 5টি ব্যাংককে একসাথে করতে হলো একটি ব্যাংকে, তার দায়িত্ব সরকার এড়াতে পারবে না। বাংলাদেশ ব্যাংক ছিল মনিটরিং করার জন্য যে এই ব্যাংকগুলো কোনো ধরনের কারসাজি করছে না, লুটপাট হচ্ছে কিনা, ঋণ খেলাপি হচ্ছে কিনা। বাংলাদেশ ব্যাংক সেই জায়গায় ব্যর্থ হয়েছে। এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা অডিট করেছে, অডিট রিপোর্টে এত খারাপ ফলাফল আসেনি। ক্রেডিট রেটিং এজেন্সি ছিল, যার অনুমোদন দিয়ে থাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ক্রেডিট রেটিং এজেন্সিগুলো কিন্তু অ্যালার্মিং কোনো ক্রেডিট রেটিং দেয় না, যাদের অবস্থা খুব খারাপ, এরা বন্ধ হয়ে যাবে। সকল কিছু দেখে কিন্তু বিনিয়োগকারী বিনিয়োগ করেছে। সেই জায়গায় একতরফাভাবে সকল দায়িত্ব বিনিয়োগকারীকে নিতে হবে। এই ধরনের অবিচার যদি চলে, এই ধরনের কি বলবো পক্ষপাতিত্বমূলক যদি সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু সে বাজারের জন্য আর ভালো কোনো ফলাফল আসে না। আমরা মনে করি সরকারের উচিত হচ্ছে এই সিদ্ধান্তটা পুনর্মূল্যায়ন করা। আমি আবার আপনার কাছে আসবো, তবে এবার আমি যুক্ত হতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত। আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, এই যে 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত একটি ইসলামী ব্যাংক করা হয়েছে, এর প্রভাব পুঁজিবাজারে কতটা পড়ছে, এ বিষয়ে জানতে চাই আপনার কাছে। না, আমি আবারও আমার সহবক্তার সাথে একমত। অবশ্যই এটার একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে পুঁজিবাজারের উপরে। তো এটা আসলে আমাদের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আসলে তার দুর্বলতা কি চিহ্নিত করে। বাংলাদেশ ব্যাংকের কথা যেমন উনি বললেন, অবশ্যই বাংলাদেশ ব্যাংক সহ আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেমের ভিতরেই বিশাল রকমের নৈরাজ্য চলেছে, এবং কথা হচ্ছে যে একটা রিফর্ম শুরু হয়েছে। আমাদের আমি যেভাবে দেখি যে আমাদের সেন্ট্রাল ব্যাংক মানে তার যে গহ্বরে চলে গিয়েছিল তার থেকে সে কিছুটা হলেও পুনরুদ্ধার করেছে। কারণ চ্যালেঞ্জ কিন্তু শুধুমাত্র এই 5টি ব্যাংক নিয়ে ছিল না। হ্যাঁ, আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময় হার থেকে শুরু করে অনেকগুলা আপনার চ্যালেঞ্জিং ইস্যুস ছিল, এবং আপনার যে পাচার হয়ে যাওয়া টাকা থেকে শুরু করে নানা রকমের, এবং নতুন করে আপনার যে ব্যাংকিং ওভারসাইট এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে আবার একটা জায়গায় নিয়ে আসা। সেই জায়গা থেকে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একেবারেই যে তারা কোনো কাজ, বরং আমাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সফলতার জায়গাগুলোকে বলতে গেলে এই সেন্ট্রাল ব্যাংকের যে কিছুটা পুনরুদ্ধার তাদের অবস্থান, আমি সেটা কি উল্লেখ করব। তবে যেটা 5 ব্যাংকের যেই আপনার একীভূতকরণ, আসলে এর সময় হয়তো এর বাইরে এই মোমেন্টে কিছু করার ছিল না। আমি একমত যে অতীতে কি কারণে কারা এর পিছনে ছিল, হ্যাঁ, এবং কোন লুপহোল গুলা থাকার কারণে এটা করা সম্ভব হয়েছে, সেটার একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, এবং ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে। কারণ এটা হচ্ছে আমার জন্য বেশি জরুরি, যে ভবিষ্যতে ধরেন নতুন একটা সরকার আসবে, তখন কি আবার নতুন করে আপনার রাজনৈতিক কারণে, কারণ গত রেজিমে যেটা হয়েছিল রাজনৈতিক যোগাযোগের কারণে আপনার বিভিন্ন রকমের আপনার
প্রজেক্ট যেগুলোর আপনার সাস্টেনেবল না সেগুলোতেও আপনার ফিনান্স করা হয়েছিল এবং বিভিন্নভাবে টাকা পাচার হয়ে গেছিল। তো ভবিষ্যতে এটা যাতে করা কারো পক্ষে সম্ভব না হয় তার জন্য আমাদের কি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে কি ব্যবস্থা থাকবে সেটা নিয়ে আমাদেরকে বরং আরো চিন্তা করতে হবে। এবং আমি এর আগের সময় বলেছিলাম যে আমরা আসলে কিন্তু একটা বেশ সংকটকালীন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এবং শুধু তাই না, আমাদের ভবিষ্যৎ বাণিজ্যের জায়গা এবং আমাদের সামনে আরো যে অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলো আসতেছে, যেমন ধরেন আপনার আমাদের এলডিসি রেফারাল, এলডিসি তে যে গ্রাজুয়েশন সেটা নিয়ে যে রেফারালের জন্য যে প্রাইভেট সেক্টর থেকে একটা ইয়ে করা হচ্ছে, তো মানে আসলে সবকিছু মিলিয়ে এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই, এলডিসি গ্রাজুয়েশনের জন্য কি বাংলাদেশ প্রস্তুত রয়েছে, কি মনে করছেন? আমরা ঠিক এই মোমেন্টে না, আমার মতামত হচ্ছে যে আমরা প্রস্তুত নই, আমাদের জন্য অবশ্যই কিছু সময় দরকার। তবে এই সময়টা আসলে আমরা কিভাবে পাবো, পাওয়ার পরে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব সেটা খুবই জরুরি। কারণ আমাদের দেশে ধরেন কাগজে কলমে অনেক নীতি থাকে, আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি এসটিএস বলি আমরা সংক্ষেপে, এটা বেশ একটা সমৃদ্ধ ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনটা আসলে কিভাবে হবে, কার কি দায়, এবং সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে তাদের মধ্যে যে সমন্বয়হীনতা কাজ করে সেই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে, মানে ইমপ্লিমেন্টেশন এন্ড এনফোর্সমেন্ট অফ দ্য পলিসিস এন্ড স্ট্র্যাটেজিজ, এইটা হবে আপনার জন্য আপনার বড় একটা চ্যালেঞ্জের বিষয়। কিন্তু তারও আগে আমাদের জন্য এখন যেটা, কারণ আমরা কিন্তু এখনো 2026-এ কিন্তু গ্রাজুয়েশনের জন্য অপেক্ষমান, সো সরকারকে আসলে এটাকে ডেফার করানোর জন্য যে মোটামুটি আপনার এক্সপার্ট লেভেল থেকে শুরু করে প্রাইভেট লেভেল সবাই মোটামুটি এখন একমত যে আমরা প্রস্তুত নই। কারণ সেই কোভিড থেকে শুরু করে একের পর এক যে ধাক্কাগুলো আমাদের অর্থনীতির উপর দিয়ে গিয়েছে, এবং গিভেন দ্য পলিটিক্যাল আনসার্টেনিটি অ্যান্ড ভলাটিলিটি, আমার কাছে মনে হয় যে মানে সরকারের তরফ থেকে বেশ জোরে সোরে আপনার প্রস্তুতি সহকারে এই ডেফারেলের আবেদন করা উচিত এবং এটাকে ফলো আপ করা উচিত। কিন্তু এই মোমেন্টে একই সাথে আমাদের রাজনৈতিক যেই একটা আপনার দোলাচল, তার সাথে কিন্তু একটা মানে আমি যেমন ধরেন একটা কথা বলি, জুলাই সনদে রাজনৈতিক কিছু জায়গা থেকে বা আমাদের ঐক্যমত্য কমিশনের জায়গাতে রাজনৈতিক অনেক রকমের একমতের জায়গায় এসেছে, কিন্তু আমাদের অর্থনৈতিক নীতি এবং এর পরবর্তী সময় যারাই গভর্নমেন্টে আসবেন তারা আসলে কোন নীতিমালার ভিতরে চলবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের জায়গায় পৌঁছতে পারিনি, যেটা একটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ এই নীতি ধারাবাহিকতাটা খুব দরকার, তা না হলে আমরা আসলে সামনের দিকে কোথায় যাব, কিভাবে যাব, কারণ ডেফারাল পাবেন কিন্তু কিভাবে আপনি প্রস্তুত হবেন, আপনার সরকারি এবং বেসরকারি দুই খাতকেই হাতে হাত ধরে যেতে হবে। কারণ এটা কিন্তু আমাদের জন্য একটা ইতিমধ্যে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? না, এটা তো ধরেন বিভিন্ন রকমের, এখানে ইউএনডিপি থেকে একটি প্রতিনিধি দল এসেছেন, সামনে এই নভেম্বর ডিসেম্বরের দিকে তাদের কিছু আপনার তারা কিছু তথ্য সরবরাহ করবেন ইউএন কে, এবং তা ওখান থেকে আসলে আমাদেরকে আসলে ওই পর্যায়ে ডিল করতে হবে আর কি, আন্তর্জাতিক পর্যায়ে, সেখান থেকে আপনার সিদ্ধান্তটা আসতে হবে। ডক্টর ওয়াসেল বিন সাদাত, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমি এবার প্রশ্ন রাখতে চাই জনাব জিয়াউর রহমান জিয়া আপনার কাছে, এই যে বিদেশি বিনিয়োগের সম্পর্কে কথা বলতে চাই। বিদেশি বিনিয়োগের পরিমাণ গত কয়েক বছরে পরিবর্তিত হয়েছে, কি মনে করছেন? বিদেশি বিনিয়োগ আসলে যে প্রত্যাশা আমাদের যেরকম ছিল সেরকম আমরা প্রবৃদ্ধি কিন্তু বিদেশি বিনিয়োগে দেখিনি। এবং আপনি দেখবেন যে বিশেষ করে চায়নার অনেক ইন্ডাস্ট্রি রিলোকেশনের কারণে অনেক দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে, যেহেতু আমেরিকার সাথে চায়নার একটা টাগ অফ ওয়ার চলছে। এই সহজ বিনিয়োগটা পর্যন্ত আমরা খুব একটা আকৃষ্ট করতে পারিনি। এই বিনিয়োগ গেছে কম্বোডিয়ায়, এই বিনিয়োগ গেছে ভিয়েতনামে। তার একটা অনেকগুলো কারণ আছে। কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে এখানে আপনার জ্বালানি বিদ্যুতের নিরবচ্ছিন্ন যে সরবরাহ সেটি এনশিওর করতে পারছি না। আমাদের অন্যান্য যে অবকাঠামো, সড়ক, বন্দর, সেগুলোর দক্ষতা, সেগুলো একটা বিষয় আছে। এর বাইরে আছে আপনার চাঁদাবাজি, আছে যে আমলাতান্ত্রিক জটিলতা। যদিও আমরা বিনিয়োগ উন্নয়ন বোর্ড করেছি, ঠিক আছে, বিডা করেছি, নানা ধরনের সংস্কার কথা বলেছি, অনস্টপ সার্ভিসের কথা বলেছি, কিন্তু বাস্তবে অনস্টপ সার্ভিসে যেখানে আপনি ধরেন একটি বিনিয়োগ করতে গেলে তো পরিবেশের ছাড়পত্র লাগে, জমি কিনতে হয়, তাই না, নানা ধরনের ছাড়পত্র কিন্তু লাগে, নানা ধরনের রেজিস্ট্রেশন লাগে, নানা ধরনের
লাইসেন্স লাগে, এতগুলো জায়গায় ছোটাছুটি করতে গেলে যে পরিমাণ সময় চলে যায়, আপনাকে বিনিয়োগের তো সময়েরও কিন্তু একটা মূল আছে, ঠিক আছে? সময়ের কাজ যদি সময় না হয়, আপনি দেখবেন যে প্রোডাক্টটা করার কথা তার, এই প্রোডাক্টে অন্য একজন কম্পিটিটর যদি মার্কেটে চলে আসে, তারপরে সে যদি বিনিয়োগের অনুমতি পায় এবং প্রোডাকশনে যায়, তখন কিন্তু সে আর কম্পিটিশনে পেরে উঠবে না। সুতরাং আমরা যেটা দেখেছি যে এখনও বিদ্যমান যে বিনিয়োগের প্রসেসগুলো যতটা সহজ হওয়া দরকার ছিল, ততটা সহজ আমরা কিন্তু করে উঠতে পারিনি, যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের এই দেশে বিনিয়োগ করতে খুব বেশি স্বস্তি বোধ করেন না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় আছে। আপনি দেখেন যে আগস্টের পরিবর্তনের পর আমরা এমন ঘটনা দেখেছি যে বিদেশি অনেকগুলো কোম্পানি, কোনোটা হয়তো বলা ট্যাগ দেওয়া হচ্ছে ইসরায়েলের কোম্পানি, কোনোটা দেওয়া হচ্ছে যে ইহুদির কোম্পানি, এসব বলেও কিন্তু অনেকগুলো ঐতিহ্যবাহী পুরনো কোম্পানিতে আগুন ধরানো হয়েছে। আবার শ্রম সন্তোষ দেখে অনেকগুলো ওষুধ কোম্পানিতে বেশ কয়েকদিন কিন্তু প্রোডাকশন বন্ধ ছিল। গার্মেন্টস কারখানায় যখন তখন আন্দোলন হচ্ছে, বন্ধ রাখা হচ্ছে, আগুন জ্বলছে। এই ধরনের পরিস্থিতি যখন থাকে, তখন বিদেশি বিনিয়োগকারীরা তো এগুলো দেখে অভ্যস্ত না। তারা কিন্তু একটা কোনো দেশে বিনিয়োগ করতে গিয়ে এই ধরনের আশঙ্কা থাকলে তারা কিন্তু উৎসাহী বোধ করেন না, কারণ তারা চিন্তা করেন যে আমি কেন ডেকে যেছে বিপদে পড়বো, তার চেয়ে আমি কম প্রফিট হবে, কিন্তু যেখানে এই ধরনের ঝামেলা নাই, নিরাপত্তা আছে, গ্যারান্টি আছে, আমি সেই দেশে যাবো। সুতরাং আমি মনে করি যে গত কয়েক বছরের চিত্র সন্তোষজনক না, এবং এইসব জায়গায় যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আগামী দিনেও কিন্তু আমরা বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি ওই রকম দেখতে পারবো না। সন্তোষজনকভাবে কিন্তু বিদেশি বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারবো না, এবং তার ফলে যে ধরনের প্রবৃদ্ধি হতে পারতো, যে ধরনের কর্মসংস্থান তৈরি হতে পারতো, সেই সম্ভাবনাগুলো কিন্তু আমরা হাতছাড়া করবো। সুতরাং আমরা মনে করি যে বর্তমান সরকার হয়তো খুব বেশি সময় নাই, যখন নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার আসবে, তারা এই বিদেশি বিনিয়োগের জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলো নেবেন এবং পরিবেশটা এনশিওর করবেন। কারণ শুধুমাত্র আমাদের নিজস্ব বিনিয়োগ দিয়ে, বেসরকারি খাতের বিনিয়োগ দিয়ে আমরা যে সাস্টেনেবল গ্রোথের কথা বলছি, আমরা যেই জায়গায় যেতে চাচ্ছি আগামী দিনে, সেই জায়গায় সম্ভব হবে না। আর বিদেশি বিনিয়োগটা আরও দরকার। বিদেশি বিনিয়োগ শুধুমাত্র ডলার আসে সেরকম না, ডলার আসে আপনার বৈদেশিক মুদ্রা রিজার্ভ তো বাড়ে, সেটা একটা বিষয়। পাশাপাশি তাদের মাধ্যমে কিন্তু নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন নো হাউ কিন্তু চলে আসে, যে টেকনোলজির সাথে আমরা পরিচিত না। অনেক মেশিনারিজ আসে যেগুলোর সাথে আমরা পরিচিত না, এবং সেগুলো যখন আসে তখন সেগুলোর কারণে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, সেই কারণে আমাদের লোকজনের মধ্যে দক্ষতা বাড়ে, এবং সেগুলো কিন্তু আবার আমাদের যারা লোকাল ইন্ডাস্ট্রি আছেন, স্থানীয় উদ্যোক্তা আছেন, তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু কপি হয়ে ওইসব জায়গায়ও যায়, যার ফলে কিন্তু সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রি সেক্টর বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়ে, দক্ষতার প্রভাব, উৎপাদনশীলতা বৃদ্ধির প্রভাব। হ্যাঁ, তো সবকিছু আমরা মনে করি যে বিদেশি বিনিয়োগটাকে আমাদের যথেষ্ট গুরুত্ব আগামী দিনে দিতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরেকটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব জিয়াউর রহমান জিয়া, আমি এবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বৈদেশিক বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশ সম্পর্কে কি ধারণা রাখছেন? তারা বিনিয়োগে আগ্রহ কেন পাচ্ছেন না? প্রধান কারণগুলো কি রয়েছে? কি মনে হচ্ছে? প্রধান কারণ একটু আগেও বলছিলাম যে এখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তার অভাব আছে। বাংলাদেশে এসে বিনিয়োগ যারা করেছেন, নানা ধরনের হ্যাসেল তাদের মুখোমুখি হতে হয়েছে। যদিও বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ করে রিটার্ন কিন্তু অনেক বেশি। যদি আপনি দেখবেন যে চট্টগ্রামে একটা আলাদা ইপেজারি আছে, হ্যাঁ, কোরিয়ানদের, কি কারণে সে ছোট্ট পরিসরে শুরু করেছিল, যখন এখানে ব্যবসা করে দেখলো যে অনেক বেশি রিটার্ন, সে অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশকে আসলে কীভাবে মোকাবেলা করতে হয়, কীভাবে নানা সমস্যার মধ্যে ফেস করতে হয়, সমাধানগুলো করতে হয়। তারা হয়তো কিহাকসুং উদ্যোক্তার নাম, তো তারা কিন্তু অনেক বড় পরিসরে বিনিয়োগ করেছেন। কিন্তু যারা বাংলাদেশি বিনিয়োগ থেকে দূরে আছেন, কিংবা যারা এই ধরনের হ্যাসেল পছন্দ করেন না, বিশেষ করে যদি আপনি জাপানি বিনিয়োগের কথা বলেন কিংবা পশ্চিমাদের বিনিয়োগের কথা বলেন, তারা কিন্তু এই ধরনের ঝামেলা নিয়ে বিনিয়োগ করতে খুব বেশি আগ্রহী হয় না। সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অবকাঠামোর কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাসের যে মজুদ ছিল, সে মজুদ কিন্তু প্রায় শেষের দিকে। আমরা এখন আমদানি করা এলএনজি দিয়ে অনেক কাজ চালাচ্ছি। এখন অনেক ইন্ডাস্ট্রির জন্য গ্যাস খুব জরুরি। সেই গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ যেটা আছে, আমরা কিন্তু সবসময় এনশিওর করতে পারছি না। বিদ্যমান যে ইন্ডাস্ট্রি আছে গাজীপুরের দিকে, অন্যান্য এলাকার দিকে, অনেক সময় কিন্তু অনেক টেক্সটাইল মিল তার যে উৎপাদন ক্ষমতা পুরোটা ইউটিলাইজ করতে পারছে না। অনেক কারখানা একটা সময় বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের অভাবে। কিংবা আপনি ধরেন অনেক ইন্ডাস্ট্রি এরকম আছে যে নিরবচ্ছিন্নভাবে যদি না চলে, ধরেন আপনার বিদ্যুতের ইন্ডাস্ট্রি কিংবা কাচের ইন্ডাস্ট্রি, ইস্পাতের ইন্ডাস্ট্রি, যে কন্টিনিউ তার যে ফার্নেস সবসময় জ্বলতেই থাকে, যদি একসময় বন্ধ হয়ে যায় কোনো কারণে গ্যাসের অভাবে, তাহলে হয় কি সেটি আবার নতুন করে স্টার্ট করতে হয়, তাতে দীর্ঘ সময় লাগে এবং একটি অপচয়ের মতো ঘটনা ঘটে। সুতরাং তারা কিন্তু তার পুরো ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে না, তাদের কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এটা একটি বিষয়। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পারিনি। তো এই জায়গাগুলো যে আমরা এনশিওর করতে না পারি, আমাদের বন্দরে
আপনি ভিয়েতনামের কথা বলেন, আপনি অন্য দেশের কথা বলেন, আমার কম্পিটিটর যারা আমাদের আছে, ইভেন ইন্ডিয়াতে একটি বন্দর থেকে পণ্য জাহাজে তোলা পর্যন্ত যে প্রসেসটা যে সময় লাগে তার প্রায় দ্বিগুণ সময় বাংলাদেশের বন্দরে লেগে যায়। তা একজন উদ্যোক্তা যে পশ্চিমের একজন বায়ার বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনবে, তাদের তো মৌসুম অনুযায়ী পোশাক কিনতে হয়। সে পোশাকটা যদি সময় মতো না পায়, এই মৌসুম যদি চলে যায়, তখন কিন্তু সেই পোশাক সে আর বিক্রি করতে পারবে না, চাহিদা কমে যাবে। দেখা যাবে শীতের সময় চলে গেলে বসন্তকালীন পোশাকের সময় চলে আসবে, তাই না? সুতরাং তারা এই গ্যারান্টিও চায় যে সময় মতো তার পণ্যটা তার বন্দরে গিয়ে পৌঁছাবে, তার দেশে চলে যাবে। আমরা কিন্তু সেগুলো অনেক সময় এনশিওর করতে পারি না। রাস্তাঘাটে হঠাৎ করে ধর্মঘট, হঠাৎ করে আপনি ধরেন কর্মীদের, ট্রাক চালকদের, লরি চালকদের, বন্দর কর্মীদের ধর্মঘট হয়, রাজনৈতিক অস্থিরতা থাকে, এই ধরনের অবরোধ থাকে। এই ধরনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো যে আমরা এনশিওর করতে না পারি, তো বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা কিন্তু আকৃষ্ট করতে পারবো না। এত বছর যে আকৃষ্ট করতে পারিনি, তার পেছনে একটি বড় কারণ। একটু আগে আমি বলছিলাম যে বাংলাদেশে বিনিয়োগ করতে পারলে বাংলাদেশের রিটার্নের পরিমাণ অন্য বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক বেশি। কারণ কি, এর চেয়ে কম দামে শ্রমিক পাওয়া, দক্ষ শ্রমিক পাওয়া বিশ্বের আর কোনো দেশে বোধহয় সম্ভব না। আমাদের শ্রমিকদের যথেষ্ট সহনশীলতা আছে, তারা অনেক বেশি কম মজুরিতে কিন্তু অনেক ভালো কাজ করেন। কিন্তু এই একটি জায়গার জন্য কিন্তু আপনি বাকি পেনগুলা নিতে চাইবে না। আপনি যদি বাকি জায়গাগুলোতে মসৃণ করে দেন, স্বস্তি দেন, তাহলে কিন্তু এই যে সস্তা শ্রমের লোভে কিংবা বেনিফিট নেওয়ার জন্য কিন্তু অনেক উদ্যোক্তাই আগ্রহী হবে। বিনিয়োগ বৃদ্ধিতে সরকার কি পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে? সরকার অনেকগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। আগের সরকারকেও আমরা দেখেছি, আগের সরকার অনেকগুলো রোড শো করেছিল। এই সরকার এসেও কিন্তু একজন বিডাতে এমন একজনকে নিয়েছেন যিনি বাইরের বিদেশি ব্যাংকে চাকরি করতেন, অনেক বেশি ইয়াং। সরকার মনে করেছেন যে তিনি যেহেতু অনেক তরুণ এবং বিদেশি ব্যাংকে কাজ করেছেন, বহুজাতিক ব্যাংকে কাজ করেছেন, তাদের বর্তমান সময়ে যে চাহিদা, তথ্য প্রযুক্তির চাহিদা, যোগাযোগের যে ক্যাপাসিটি, কমিউনিকেশনের যে স্কিল তার মধ্যে আছে, সেগুলোকে কাজে লাগানো যাবে। এবং আমরা দেখেছি যে দুবাই থেকে শুরু করে, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন দেশে কিন্তু সরকার প্রতিনিধি দল সফরে গেছে, কিংবা বিদেশে মাঝখানে বাংলাদেশেও কিন্তু একটি সম্মেলন করা হয়েছিল, বিনিয়োগ সম্মেলন, বিদেশি বিনিয়োগকারীদের আহ্বানও করা হয়েছিল। এইগুলো কিন্তু চেষ্টা চলছে। কিন্তু এর সাথে যদি আমি যে বাকি জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো যদি আপনি এনশিওর না করতে পারেন, বিদেশি বিনিয়োগকারীদেরকে সবসময় ডেকে এনে আপনি সুফল পাবেন এরকম না। টাকার ধর্ম হলো টাকা সেখানেই যাবে যেখানে রিটার্ন পাওয়া যাবে, এবং যিনি এই টাকা বিনিয়োগ করেন তিনি তার নিজের প্রয়োজনেই কিন্তু খোঁজখবর নেন কোন দেশে বিনিয়োগের ক্ষেত্রে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, ওখানে বিনিয়োগ করলে রিটার্নের সম্ভাবনা কতটুকু, ঝুঁকি কতটুকু। সুতরাং আমাকে বাকি পরিবেশগুলো যদি এনশিওর করি, আমি যদি রোড শো নাও করি, আমি যদি ডেকে ডেকে বিনিয়োগকারীদের আহ্বান নাও জানাই, বিনিয়োগকারী নিজে যেচে এসে আমাকে বলবে যে ভাই তোমার দেশে বিনিয়োগ করতে চাই, তুমি আমাকে এই ধরনের একটা সুযোগ করে দাও। সুতরাং আমরা মনে করি যে আমাদেরকে একটি রাজনৈতিক স্থিতিশীলতা দিতে হবে, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরে সরকারকে বিনিয়োগের জন্য যত ধরনের পরিবেশ নিশ্চিত করা দরকার সেই নিশ্চিতগুলো করতে হবে। এখানে অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে হবে, এখানে জ্বালানি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ সেটা নিশ্চিত করতে হবে, এবং আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেই জটিলতা কমিয়ে সত্যিকার অর্থে অন স্টপ সার্ভিস যেটা বলা যায়, যে আমি বিনিয়োগ বোর্ডে যাব বা বিডাতে যাব, গিয়ে বলবো যে আমি বাংলাদেশে এত কোটি টাকা ডলার বিনিয়োগ করতে চাই, এই ধরনের বিনিয়োগের আমার প্রপোজাল, এবং তুমি আমাকে জমি সহ বাকি সকল কিছু এনশিওর করো। সেটি যদি সে বসে থেকে পেয়ে যায়, যে তাকে পরিবেশে ছাড়পত্রের জন্য দৌড়াতে হবে না, তাকে বিদ্যুতের লাইসেন্সের জন্য, বিদ্যুতের কানেকশনের জন্য, গ্যাসের কানেকশনের জন্য দৌড়াতে হবে না, সবকিছু বিডা থেকে সহজে হয়ে যাবে, তাহলে আমি মনে করি বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি নতুন করে আগ্রহ দেখাতে শুরু করবেন এবং আমরা এর সুফল পাবো। সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় কিভাবে আরো দৃঢ় করা যেতে পারে বলে? অবশ্যই সরকারকে অনেক বেশি ডায়ালগ করতে হবে বেসরকারি খাতের সাথে, তাদেরকে আস্থায় নিতে হবে। বেসরকারি যারা উদ্যোক্তা আছেন, বিনিয়োগকারী আছেন, তারা যদি মনে করেন এই সরকার আমার কথা শুনছে, এই সরকার আমার কথা ভাবছে, এবং তারা যদি ওন করেন সরকারকে, এবং সরকারও যদি একইভাবে বেসরকারি উদ্যোক্তাদেরকে খাতকে ওন করেন, পারস্পরিকভাবে যদি মনে করেন যে আমরা একটা উইন উইন সিচুয়েশন তৈরি করব, উভয় মিলে দেশের জন্য কাজ করব, আমরা নিজেরা লাভবান হবে, দেশ লাভবান হবে, তাহলে কিন্তু তাদের মধ্যে ইন্টারাকশনটা বাড়বে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, বেসরকারি খাতকে যদি ওন করা না হয়, বেসরকারি খাত যদি বিনিয়োগে এগিয়ে না আসে, আগে স্থানীয় বিনিয়োগকারীরা এগিয়ে আসবে, তাদেরকে দেখে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহী হবে। বিদেশি বিনিয়োগকারীরা সবসময় ভাবে যদি যে দেশে স্থানীয় বিনিয়োগকারীরা কমফোর্ট ফিল করছে না, তারা বিনিয়োগ করছে না, তাহলে ওই দেশে আমি গিয়ে সুবিধা কিভাবে করব। যখন তারা দেখবে যে স্থানীয় বিনিয়োগকারীদের সাথে সরকারের যোগাযোগটা ভালো, এবং স্থানীয় বিনিয়োগকারীরা বেশি পরিমাণে বিনিয়োগ করছে, এবং তারা কমফোর্ট ফিল করছে, এবং তারা মনে করছে এই সরকার বিনিয়োগের ক্ষেত্রে পরিবেশকে বিনিয়োগ বান্ধব করছে, তখন বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আস্থা পাবে যে এই সরকার যেহেতু স্থানীয়দেরকে গ্যারান্টি দিচ্ছে, আমরা গেলে আমাদের
তাদেরকেও গ্যারান্টি দিবে, বিনিয়োগের গ্যারান্টি দিবে, পরিবেশের গ্যারান্টি দিবে। কিন্তু তারা যদি মনে করেন যে স্থানীয়রাই কমফোর্ট ফিল করছে না, তাহলে ভাই আমরা তো বাইরে থেকে এসে কোনো সুবিধাই পাবো না। সুতরাং আমরা মনে করি যে বেসরকারি খাতের সাথে সরকারি খাতের যোগাযোগ বাড়াতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে, সমস্যা সমাধানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানা ধরনের পদক্ষেপ নিতে হবে, যাতে বেসরকারি খাতের যারা আছেন উদ্যোক্তা বিনিয়োগকারী তারা যেন মনে করেন যে এই সরকার আমার, এই দেশ আমার, এবং এখানে বিনিয়োগ করে আমি এখান থেকে ভালো রিটার্ন নিতে পারবো। পাশাপাশি এই বিনিয়োগের মধ্য দিয়ে অনেক কর্মসংস্থান তৈরি হবে, জিডিপিতে অনেক বেশি অবদান রাখবে, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে। এবং আমি মনে করি এটি সম্ভব। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বর্তমানে কতটা সহজলভ্য হয়েছে? সবচেয়ে বেশি সাফার কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারী করেন। আপনি দেখেন যে বড় বিনিয়োগকারীরা বড় বড় বিনিয়োগ ব্যাংক থেকে নেন, এবং আপনি কিছুদিন পর পর আমরা দেখছি যে ব্যাংক যদি ঋণ পরিশোধ করতে না পারেন তাদেরকে রিশিডিউল করার সুযোগ দেওয়া হচ্ছে, সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। তোমার ঋণের মেয়াদ ছিল 10 বছর, আরও বাড়তি 10 বছর সময় দেওয়া হচ্ছে, গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে, আপনার তাদের যে পুঞ্জীবিত সুদের একটা অংশ মওকুফ করা হচ্ছে। কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যে বিনিয়োগকারী সে কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে পারছেন অনেক সময়, তাদের ব্যাংকে যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটা অনেক কিন্তু কম। সুতরাং আমরা মনে করি যে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং মাঝারি বিনিয়োগকারীদেরকে আরও ব্যাংকিং সুবিধা বাড়িয়ে দিতে হবে, সরকারকে এই ব্যাপারে নজরদারি করতে হবে, কিভাবে ব্যাংকগুলোকে উৎসাহী করা যায় তারা যেন ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীদেরকে সহায়তা দেয়, কম সুদে ঋণ দেয়, এবং সেই ঋণের শর্তগুলো নমনীয় হয়। অনেক সময় জামানতের অভাবে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মাঝারি বিনিয়োগকারীরা ঋণ নিতে পারেন না, সেই জায়গাগুলোও দেখতে হবে। পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীদের পণ্য বিক্রি, বিপণন সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে, নেটওয়ার্কিংগত সমস্যা, সেই জায়গায়ও কিন্তু সরকার কিছু উদ্যোগ নিতে পারে, সহায়তা করতে পারে। কারণ এই জায়গাগুলো যদি হয়, আপনি দেখবেন যে একটা বড় ইন্ডাস্ট্রিতে যেহেতু অনেক বেশি আধুনিকায়ন হয়, অনেক বেশি অটোমেটেড মেশিন ব্যবহার করা হয়, এই অটোমেশনের ফলে কিন্তু ওখানে কিন্তু শ্রমিক কম লাগে। কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে কিন্তু অটোমেশন নাই, সকল কাজ কিন্তু হাতে হয়, যার ফলে শ্রমিক বেশি লাগে। যার ফলে আমরা যেটা বলছি যে আমাদের এত বেশি পপুলেটেড একটা কান্ট্রি, যেখানে প্রতি বছর 20 লাখের মতো মানুষ, নতুন মুখ শ্রমবাজারে যুক্ত হয়, এখানে কিন্তু কর্মসংস্থানটা বেশি জরুরি। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা রাখতে পারছে। সুতরাং আমরা মনে করি যে এই কর্মসংস্থানের প্রয়োজনে হলেও মাঝারি ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে, তাদের সকল সুযোগ সুবিধাগুলো এনশিওর করতে হবে। জনাব জিয়াউর রহমান জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।